এবার মকবুল বলল, অনেক ঘোরাফেরা করেছেন, চলেন শাড়িটা কিনি, মিরপুরে যাই। শাড়ি কেনার তো টাকা নাই। 500 টাকা পেয়েছিলাম, 150 খরচ হয়ে গেছে, 300 আছে, এতে কি চলবে? বললাম না আমার ভাই আছে, বাকিতে কিনায়া দেব। আমি বললাম, আগে থানায় চলো। থানা? থানা যাবেন কেন? জরুরি কাজ আছে। কোন থানা? মকবুলের কথায় চিন্তায় পড়ে গেলাম। রেনুর প্রেমিক কোন থানায় আছে তা জানা নেই। মাজেদা খালার বাড়ি যে থানায়, সেখানকার হাজতেই তার থাকার কথা। অনেক সময় উলটপালটও হয়। পুলিশের উপরের লেভেলের নির্দেশে যখন কাউকে ধরা হয়, তখন আর এলাকার ভাগ থাকে না। চলো ধানমন্ডি থানায় যাই, তারপর অন্য থানাগুলিতে যাব। আজ ধারাবাহিক থানা পরিক্রমা। থানায় আপনার ঘটনা কি? ওসি সাহেবদের বিয়ের দাওয়াত দিব। সত্যই দাওয়াত দিবেন? অনেকবার থানা হাজতে কাটিয়েছি। বেশিরভাগ ওসি সাহেবের সাথে পরিচয় আছে, তারা আমার দুঃখ দিনের সাথী। মকবুল নিঃশ্বাস ফেলে বলল, আপনার কাজকাম বড়ই জটিল। আত্মীয় স্বজনের খোঁজ নাই, ওসি সাহেবরা দাওয়াতি। গাড়ি ট্রাফিক জ্যামে আটকা পড়েছে। জামের বাজার শুরু হয়েছে। ফেরিওয়ালা এক গাড়ির জানালা থেকে আরেক গাড়ির জানালায় যাচ্ছে। তাদের কারণে ভিক্ষুকরা সুযোগ পাচ্ছে না। কনুইয়ে গুঁতো দিয়ে তারা ভিক্ষুক সরাচ্ছে। কেউ হাতে 2টা পাকা পেঁপে কিংবা ফলমূল নিয়ে ঘুরছে। কেউ কান কয়ে দড়ি বাঁধা কাতল মাছ নিয়ে ঘুরছে। পপকর্নের প্যাকেট নিয়ে বেশ কয়েকজন আছে। এই আইটেমটা মনে হয় চালু। এত কিছু থাকতে হঠাৎ পপকর্ন চালু আইটেম হয়ে গেল কেন, কে বলবে? ভ্রাম্যমাণ লাইব্রেরিও আছে। 10-12টা পেপার ব্যাগ বই নিয়ে কয়েকজন ঘুরছে। হ্যারি পটার, জেনারেল মুশারফের আত্মজীবনী বিক্রিও হচ্ছে। গাড়ির ভেতর আরামদায়ক শীতলতা, বাইরে তেজি রোদ। সেই রোদ আমাকে স্পর্শ করছে না। রোদের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে। সারা শরীরে আরাম আরাম ভাব। আরাম ব্যাপারটা কি? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্ন। বটগাছের নিচে শান্তিনিকেতনী কায়দায় ক্লাস হচ্ছে। ক্লাস নিচ্ছেন স্বয়ং রবীন্দ্রনাথ। একজন তার মাথায় ছাতা ধরে আছে। ছাতা ধরা ছাত্র খুব পরিচিত, কিন্তু কে ধরতে পারছি না। রবীন্দ্রনাথের হাতে 1 ঠোঙ্গা পপকর্ন। তিনি পপকর্ন চিবুতে চিবুতে আরাম কি এর ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, আরাম 2 প্রকার, শারীরিক এবং মানসিক। এই যে আমি পপকর্ন খেয়ে মজা পাচ্ছি, এটা শারীরিক আরাম। আবার পপকর্নগুলি দেখতে বোটাহীন শিউলি ফুলের মতো। 1 ঠোঙ্গা ফুল দেখে যে আরামটা পাচ্ছি, এটা মানসিক। শরীরের প্রয়োজন মেটার ফলে যে আরাম হয়, সেটা শারীরিক আরাম। আবার মনের প্রয়োজন মেটার ফলে যে আরাম হয়, তা মানসিক আরাম। আরামের যে অন্য অর্থ আছে তা কি তোমরা জানো? আরামের অর্থ বাগান, আবার উপবনও হতে পারে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা ডিকশনারি দেখতে পারো। এখন তোমরা বলো, সংঘারাম মানে কি? সংঘারাম একটি সমাসবদ্ধ পদ। ব্যাসবাক্য কি? ছাতাধারী ছাত্র বললেন, গুরুদেব, আপনি তো ব্যাকরণের ক্লাস নিচ্ছেন না। আপনার ছাত্র থেকে ছাত্ররা অন্য কিছু জানতে চাচ্ছে। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বললেন, তাই তো। আচ্ছা, আরামের সঙ্গে মিল দিয়ে শব্দ লিখতে থাকো, এতে অন্তমিলের বিষয়টা সরগড় হবে। আরাম, হারাম, আমি এ 2টা বললাম, বাকিগুলো তোমরা বের করো তাড়াতাড়ি। এই সময় ঘুম ভাঙল। গাড়ি থানা কম্পাউন্ডে ঢুকেছে। থানার সেন্ট্রি সরু চোখে তাকাচ্ছে। এত বড় গাড়িতে কে এসেছে আজ করার চেষ্টা করছে। সেই অনুযায়ী ঠিক করবে স্যালুট দেবে কি দেবে না। সিভিলিয়ানদের নিয়ে এই সমস্যা। কে বিশিষ্ট জন না, এইসব গায়ে লেখা থাকে না। তাদের কোনো আলাদা পোশাকও নেই। ভবিষ্যতের মানুষদের এরকম ব্যবস্থা থাকবে বলে মনে হয়। সবাইকে শরীরে ব্যাজ পরতে হবে। সেই ব্যাজ বলে দেবে লোকটার পেশা কী, ব্যাংকে তার কত টাকা আছে, বিবাহিত কিনা, রক্তের গ্রুপ, বয়স ইত্যাদি। ওসি সাহেব
আমার পরিচিত, নাম সুলেমান। তার সময় আমি একবার দুরাত হাজতে ছিলাম। শেষটায় ভালো খাতির হয়ে গিয়েছিল। তার স্ত্রীর রান্না হাঁসের মাংস এবং ভুনা খিচুড়ি টিফিন ক্যারিয়ারে রান্না করে খাইয়েছিলেন। ভদ্রমহিলার নাম পারুল। তিনি আমাকে দেখেই ভুরু কুঁচকে গম্ভীর হয়ে গেলেন। আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, স্যার কেমন আছেন? ওসি সাহেব বললেন, কী চাও? একটা বিশেষ প্রয়োজনে এসেছিলাম স্যার। কি প্রয়োজন বলে বিদায় হও। নানান ঝামেলায় আছি, তোমার সঙ্গে কথার খেলা খেলতে পারবো না। কি বলতে এসেছো স্ট্রেট বলো, নো হাঙ্কি পাঙ্কি। আমি বললাম, আরামের সঙ্গে মিল হয় এরকম কয়েকটা শব্দ দরকার। আমি একটা পেয়েছি, হারাম, আর পাচ্ছি না। ওসি সাহেবের চেহারা থেকে বিরক্ত ভাব দূর হয়ে চিন্তিত ভাব চলে এলো। তার মস্তিষ্ক এখন আরামের সঙ্গে মিল আছে এমন শব্দ খুঁজে বেড়াচ্ছে। ওসি সাহেব চাচ্ছেন না, কিন্তু মস্তিষ্ক তার কাজ করেই যাচ্ছে। নিজের মস্তিষ্কের ওপর মানুষের যে পূর্ণ নিয়ন্ত্রণ নেই তা মানুষ জানে, কিন্তু স্বীকার করে না। ওসি সাহেব বললেন, হিমু বসো, চা খাবে? খাবো। ওসি সাহেব চোখের ইশারায় চা দিতে বললেন। চোখের ইশারার এমন ব্যবহার আগে দেখিনি। ওসি সাহেব বললেন, আরামের সঙ্গে হারাম ছাড়া তো আর কিছু পাচ্ছি না। আরও অনেক আছে, বাংলা ভাষার সহজ জিনিস না, বিশাল সমুদ্র। তুমি থানায় এসেছো কেন সেটা বলো। আরাম হারাম নিয়ে যে আসনি এটা জানি। আপনারা কি কোনো অল্প বয়সী ছেলেকে আজ ধরে এনেছেন? অল্প বয়সী ছেলে পেলে তো আমরা সবসময় ধরে আনি। যে ছেলের কথা বলছি সে তেমন কোনো অপরাধ করেনি। তার অপরাধ, সে তার প্রেমিকার বাড়ির সামনে বসেছিল। বুঝেছি, তুর্য, তোমার কে হয়? আমার কেউ হয় না। কেউ না হওয়াই ভালো। মেয়েরে হাড্ডি গুঁড়া করা হয়েছে। উপরের নির্দেশ ছিল? হ্যাঁ ছিল। উপরের নির্দেশে এক দফা মারা হয়েছে, তারপর নিজের দোষে আর এক দফা মার খেয়েছে হাজতে। হাজতে কি করেছে? হেরোইন নেওয়ার টাইম হয়ে গেছে, সঙ্গে নাই জিনিস, আধা পাগল হয়ে গেছে, পুড়িয়ার জন্য সবার হাতে পায়ে ধরছে। কি যে অবস্থা, শরীর গেছে ফুলে, পেশাব করে কাপড় নষ্ট করেছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। সে কার ছেলে জানেন? কার ছেলে? বাবার আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না, সমস্যা আছে। শুনলে আপনি খাবেন। তুমি ধানাই পানাই গল্প ছাড়ো, তোমার ধানাই পানাই স্টোরির সঙ্গে আমি পরিচিত। ছেলের বিষয়ে খোঁজ নিয়েছি। স্কুল মাস্টারের ছেলে, বাবা মা অল্প বয়সে মারা গেছে, চাচার কাছে মানুষ হয়েছে। মানুষ তো না, অমানুষ হয়েছে। তুমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছ, দেখা করো। হাঙ্কি পাঙ্কি করার দরকার নেই। তোমাকে থানায় ঢুকতে দেওয়া উচিত হয়নি। তুমি মাথার ভেতর আরাম হারাম ঢুকিয়েছ। এখন সব ফেলে মিলের শব্দ চিন্তা করছি। আমার তো ধারণা এই দুটো ছাড়া আর নেই। অবশ্যই আছে, থাকলে বলো, মাথার ভনভনানি দূর হোক। আমি বললাম, আরাম হারাম গ্যারাম ব্যারাম ক্যারাম। ওসি সাহেব বললেন, আর কি আছে? অবশ্যই আছে, আপনি চিন্তা করতে থাকুন, আমি এই ফাঁকে তুর্যের সঙ্গে কথা বলে আসি।